প্লিজ দাদু, আমাকে ছেড়ে দিন। আমার শরীরে শক্তি নেই। ইনজেকশন দিয়ে না, প্লিজ ছেড়ে দিন। আই এম সরি দাদু ভাই। বিয়ে তো করতে হবে নাকি? তোমাকে প্রিপেয়ার করার জন্যই এই ইনজেকশন দিচ্ছি, যাতে তুমি নিজে সাজুগুজু করতে পারো। আমার প্রিয় দাদু ভাই, চলো চলো, হাত এগিয়ে দাও। এই, তোরা কি দেখছিস? আমার দাদু ভাইয়ের হাত ধর। একটুও ব্যথা লাগবে না দাদু ভাই। এখনই সব ব্যথা দূর হয়ে যাবে। কথাটি বলে দাহাবে হেসানের পাশে দাঁড়িয়ে থাকা ভাড়াটে লোকের দিকে তাকিয়ে ইশারা করলেন। লোকটি ইঙ্গিত বুঝতে পেরে নাজিবার হাত চেপে ধরে। দাহাবে হেসান নাতনির কোমল হাতের কবজিতে চুমু দেয়। নাজিবার শরীর ঘৃণায় গলিয়ে এলো। হাত সরাতে নিয়েও পারল না। তার শরীরে মারধরের চিহ্ন। বিধায় দাহাবে হেসান পৈশাচিক হেসে নাজিবার শরীরে ইঞ্জেকশন চুবিয়ে দেয়। আস্তে ধীরে নাজিবা নেতিয়ে পড়ে। কান্নায় ফুপলেও এখন সেই শব্দ অবধি নেই। দাহাবে এহসান তার ভাড়াটে লোকদের বের হতে বললে তারা যেতেই কামনার দৃষ্টিতে নাজিবার দিকে তাকিয়ে বলে, তোর জামাই বাজ পাখির মতো বেশি পাখা ঝাপটা ছিল। সেই পাখা কেটে দেওয়ার জন্যই এই ব্যবস্থা। তোর সেন্স ফিরলে আমার হাতের পুতুলের মতো নাচ নাচবি। তখন মজা আসবে তোর জামাই তোর আর আমার বিয়ের কার্যক্রম দেখে যে কষ্টটা পাবে, তাতেই আমি খুশি হব। খুব বেশি পিছে লাগতে আসছিল আমার। একদম কলা টেনে পায়ের নিচে না ফেললে আমার নামও দাহাবে হেসান না। দাহাবে হেসান নাজিবের দিকে অপলক তাকিয়ে বেরিয়ে যায়। অন্যথায় আফরাজ পরিবারের সমেত খাদিজা বেগমের কবরের সামনে দাঁড়িয়ে আছেন। ঘণ্টাখানেক আগে দাফন কার্য সম্পন্ন করা হয়েছিল। কুসুমর অবস্থা তো মরমরা। একে তো প্রেগনেন্ট, তার উপর মানসিক আঘাতে বিধ্বস্ত। পরিবারের অতীব প্রিয় মানুষটি চলে গেল, যার রেশ যেন তাদের মস্তিষ্ককে অচল করে রেখেছে। আফরাজ দাফনের কাজ করার সময় থেকে নিশ্চুপ হয়ে আছে। আকবরের মনে নাকিব মুন্সিরকে নিয়ে প্রশ্নের ছড়াছড়ি চলছে, তবু পরিস্থিতির সাপেক্ষে চুপ করে রইল। আফরাজের বাবার অবস্থা কাহিল। ঘুম থেকে জাগলেই মায়ের কবরের কাছে ছুটে আসেন। মিসেস ফেরদৌসী খুব কষ্টে স্বামীকে সামলাচ্ছেন। সকাল থেকে একবারও চোখজোড়া বন্ধ করতে পারেননি। পারবেনও কেমনে? প্রথমে আফরাজের চিন্তা, তারপর নাজিবা। শাশুড়ি আর এখন স্বামীর চিন্তায় মশগুল। চোখও বোধহয় ব্যথা করছে। মিসেস ফেরদৌসী তপ্ত বেদনায় শ্বাস ছেড়ে আরেক মগ কফি খেলেন, কিন্তু চোখজোড়া বন্ধ না করে পারলেন না। স্বামীর পাশে বালিশে মাথা রাখতেই হাজারো ক্লান্তির রেশে ঘুমিয়ে পড়লেন। তিনি ঘুমিয়ে যাওয়ার পরপরই রুমে আফরাজ এলো। বাবার বিধ্বস্ত মুখশ্রীর দিকে কয়েক পলক তাকিয়ে রইল। চোখজোড়া থেকে দুফোঁটা পানি পড়ল বোধ হয়। প্রতিবার তার বাবা শোকাহত অবস্থায় যে পাগলামিপনা করে, তার জন্য সে বাবাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। কি করবে? তাছাড়া অন্য উপায়ও তো নেই যে শান্তি করতে পারবে। বারংবার থামালে মারতে হাত উঠিয়ে নেন জনাব ইসমাইল। দীর্ঘশ্বাস ফেলে বাবা মায়ের রুমের দরজা বেরিয়ে লাইব্রেরির রুমে গেল। আকবরকে গার্ডসের সমেত দাঁড়িয়ে থাকতে দেখে তার মনে হানা দিল তার প্রধান উদ্দেশ্য নিয়ে। চোখ বুজে কিঞ্চিত মুহূর্ত নীরব রইল। হুট করে চোখ খুলে গার্ডকে বলে, গাড়ি নিয়ে দক্ষিণ দিকের বাঁশবাগানের রাস্তায় যাও। সেখান থেকে সোজা রাস্তায় গিয়ে গলির মুখে পরিত্যক্ত বাড়ি আছে, সেখানে ঘেরাও লাগিয়ে দাও। আমি আসছি। আকবর, তুই এদের সঙ্গে যা। দাহাবের সঙ্গীকে তো ধরে আনতে হবে, যার কারণে আমার দাদি জীবন হারা হলো। তাকেও তো এর মূল্য দিতে হবে। আকবর মাথা নেড়ে গার্ডস নিয়ে আফরাজের কথা মতো বেরিয়ে গেল। তারা যেতেই আফরাজ ফোন বের করে এক পরিচিত লোককে কল দেয়। অপর পাশের লোকটি যেন তার ফোনের অপেক্ষায় ছিল। সেও তৎক্ষণাৎ কল রিসিভ করে হ্যালো বলে আফরাজ গম্ভীর গলায় বলে, আমাদের এ হওয়া উচিত। পুলিশ পুলিশ খেলা অনেক হয়েছে, এবার চোর ডাকাত পুলিশের খেলা শুরু হোক। কি মতামত তোর? অফকোর্স, আমি রেডি। তুই শুধু বল কোথায় কখন আসতে হবে। মিলনায়তনে পরমহলের রাস্তা বেদ করে শহর থেকে বেরোনোর গেট আছে, সেই গেটে আটক কর। আমিও আসতেছি। ওকে ইয়াংম্যান। কল কেটে বেরিয়ে গেল আফরাজ। গাড়িতে বসে ইঞ্জিন চালু করতেই ফোনে একটি ভিডিও এলো। ভিডিওটি পাঠিয়েছে দাহাবের লোক, যাকে আফরাজ দাহাবের চেয়েও দ্বিগুণ টাকা দিয়ে পক্ষপাতী করেছে। মেসেজ অপশনে গিয়ে ভিডিওটি চালু করে। সেখানে নাজিবার সঙ্গে দাহাবের অশ্লীল আচরণ করার দৃশ্য দেখানো হচ্ছে। আফরাজের চোখ মুখ শক্ত হয়ে গেল। দাঁত কিরমিরিয়ে দাহাবে হেসানের ফোনে কল লাগাতে গিয়েও লাগায়নি। কারণ আফরাজ এই মুহূর্তে কল দিয়ে ভিডিওর ব্যাপারে উল্টোপাল্টা কথা বললে দাহাব বুঝে যাবে যে সে তার প্ল্যান সম্বন্ধে জেনে গিয়েছে।
এতে পরিকল্পনা হিতে বিপরীত হয়ে যাবে। সেই চিন্তা করে কল দিল না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করে আফরাজ গাড়ি ঘুরিয়ে নেয়। নাজিবার হুঁশ আস্তে ধীরে ফিরে আসায় শরীর মুচড়ে বসে পড়ে। আশেপাশের পরিস্থিতি খেয়াল করে মাথায় আসে সে দাহাব এহসানের হাতে বন্দী। যে ছদ্মবেশে যুবকের বেশভূষায় এতদিন যাবৎ চলাফেরা করেছিল, অথচ তিনিই হলো সেই খুনি যে তার বাবা মায়ের রক্ত চুষে দেহগুলোকে মাটিতে পুঁতে দিয়েছিল। কিন্তু তার তো দাহাবের হাতে পড়ার কথা ছিল না। তবে কেমনে কি হলো? হাঁটু ভেঙে বসে থাকলো সে, কান্নার দৃষ্টিতে চৌপাশ চোখ বুলায়। কোনো মতে টেবিলের উপর রাখা পানি ভর্তি মগ হাতে নিয়ে পানি পান করে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ভাবতে লাগলো 31st নাইটের কথা। সে রাতে যে তার জীবনে কালো রাত হয়ে বয়ে আনবে কল্পনাও করেনি। যদি কল্পিত হতো কভুও সে রাতে আয়োজন করত না। ভেবেছিল বছরের নতুন দিন, সেই উপলক্ষে স্বামীর সঙ্গে সুখের মুহূর্ত কাটাবে। এক নিমিষে সব চুরমার হয়ে গেল। তার স্বামীর বুকে বুলেট লাগায় সেও রক্তে মাখামাখি হয়ে যায়। তার স্বামীর দেওয়া শাড়িতে স্বামীর রক্ত লেগে তার বুকটা ছন্নছাড়া করে দিল। পুরো ঘর কাঁপিয়ে কান্নার ফলে সবার কানে জানাজানি হয়ে যায়। কান্নার চোটে কখন যে গালে চর খেলো তারও খেয়াল রইল না। শাশুড়ি নিজের ছেলের করুণ দশা দেখে একমাত্র তাকে অপরাধী ভাবল। অথচ সত্য তো অন্য কিছু। তার স্বামীকে এই দাহাব এহসান খুন করতে চেয়েছিল। আল্লাহ জানেন তিনি সুস্থ হয়েছেন কিনা। আফরাজের কথা ভেবে নাজিবা আবারও কান্নায় ফোঁপাতে থাকে। আকস্মিক কোমরে কারো হাতের স্পর্শে চমকে দূরে সরে গেল নাজিবা। দাহাব এহসানের বয়স্ক রূপ দেখে বমি চলে এলো তার। ওয়াক ওয়াক করে বমি করে দেয়। দাহাব এহসান বিরক্ত হয়ে নাজিবার গালে ঠাস করে এক চটকানি দিল। অসহায় মেয়েটির শরীর এমনিতেই দুর্বল, এর মধ্যেও চটকানি খেয়ে তার বিধ্বস্ত শরীর ঠান্ডা টাইলসের নিথর হয়ে পড়ে। দাহাব এহসান পৈশাচিক হেসে নিজের পাঞ্জাবি খুলে বিছানার উপর ছুঁড়ে ফেললেন। দরজা আটসাট করে বেঁধে নেয়। নাজিবের মুখের পাশে বসে তার পুরো শরীরে চোখ বুলিয়ে নেয়। ঘন ঘন শ্বাস ফেলছে মেয়েটা, যা দাহাবের কামনাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এমন কচি মেয়ে তার যৌবনকালে পছন্দ ছিল। প্রথমত মেয়েটার মা ছিল সুন্দরী বৌমা, আর তার মেয়ে হলো আগুন সুন্দরী। এমন মেয়ের লালসার মতো শরীর দেখতেই ফাতেমাকে বিয়ে করেছিল। সিহ, যার শরীর চাহিদা পূরণের ক্ষমতাই ছিল না। সেসব পুরনো কথা রেখে দাহাব এহসান নাতনি অর্থাৎ নাজিবার শরীর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিলেন। এই মুহূর্তে নাজিবার শরীরে একের পর এক মায়ের চিহ্ন দেখে সেখানে হাত বুলাতে লাগলেন তিনি। এক সময়ের শ্রদ্ধেয় দাদুরূপে জানোয়ার পুরুষটির প্রতি হাজারো ঘৃণা নাজিবার বুকে। তার হাতও শরীরে সহ্য হচ্ছে না। আফরাজের খেয়াল রাখার ফলে নাজিবার মস্তিষ্কে ড্রাগের রেশধার কমে গিয়েছিল সুষ্ঠুভাবে। আজ এই মুহূর্তে যেন এই ড্রাগের ক্রিয়া কার্যে দিল। দাহাব এহসান যখন তার বুকে হাত রাখার স্পর্ধা করল, তখনই নাজিবা হিংস্র হয়ে ওঠে। তার হাত দাঁত দিয়ে চেপে ধরে জোরে কামড় দেয়। তিনি চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করলেন। নাজিবা কষ্টে অসাড় শরীরেও হিংস্রতা দেখালো। কামড়ে হাতের চামড়া ছিলে দিল। দাহাব এহসানের হাতজোড়া রক্তাক্ত করে দেয়। নাজিবার হিংস্র চাহনির মাঝে পৈশাচিক হাসি দেখায়। তার দাঁতে রক্ত লেগে আছে। দাহাব এহসানের দিকে থুতু ছেড়ে মেরে বলে, তুই জানিস না নাজিবা কি জিনিস? আমি মোবারক আলী আর মেহজাবিন সিরাতের মেয়ে নাজিবা মুসাররাত। আগের নাজিবা ভেবেছিস তুই যে তোর পদতলে পরে পা চাটবে? তোকে তো কুত্তর মরণ আমি দেব, দেখে নিস। আরেকবার আমার কাছে আসার চেষ্টা করে দেখিস, তোর কলিজা ছিঁড়ে খাবো, হারামজাদা। দাহাব এহসান খুব অপমানে রুম থেকে বেরিয়ে যান। তার অচল শরীরে নাজিবের মতো তরুণীর প্রতিঘাত সহ্য হলো না। হাতের জ্বালা পোড়ায় তৎক্ষণাৎ 3জন লোক নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। নাজিবের পাহারা দেওয়ার জন্য বাকি লোকদের রেখে যান। গাড়িতে বসে দাহাব এহসান ভেবে কুলকিনারা পাচ্ছে না, তার দেওয়া ইঞ্জেকশন কেন কার্যে এলো না। তিনি তো ঠিকভাবে ইঞ্জেকশন প্রিপার করে চুবিয়েছিল। তবে কি হতে পারে কারণ? হঠাৎ তার মনে হলো কেউ হয়তো তার পিঠ পিছে কলকাঠি নেড়েছে। তৎক্ষণিক সময়ে ফোনের মতো ফুটেজ চালু করে। পরিত্যক্ত বাড়ির ভেতরে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন তিনি। সেই সুবাদে ফুটেজে দেখল যে এক লোক ইঞ্জেকশন প্রিপেয়ার করার জন্য এসেছিল। সে ইচ্ছাকৃত ওষুধের বোতল পরিবর্তন করে ভিটামিনের বোতল ব্যবহার করেছিল। তার হাতে কোনো নেশাধারক ইঞ্জেকশন নয়, বরং স্বাস্থ্যবিধি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। গাড়ির মধ্যে কপাল চাপড়াতে লাগলেন তিনি। পরক্ষণে তার খেয়াল এলো লোকটি এই কাজ কেন করলো। তিনি তৎক্ষণাৎ তার ভাড়াটে লোককে আদেশ দেয় সেই লোককে ধরে আনার। সেই লোককে আনার জন্য তাদের মধ্যে দুজন বেরিয়ে পড়ে।
নাজিবা আশপাশের যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা খোঁজ করছে, কিন্তু রুমের ভেতর তেমন কোনো মাধ্যম নেই। একটা জানালা ছিল, তাও লোহা দিয়ে বেঁধে রাখা হয়েছে। না পারতে রুমের মধ্যে থাকা বিছানায় শুয়ে পড়ে। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। আপনি যে এক মেয়ের পিতা সে কথা ভাবতেও ঘৃণা লাগে। আপনি পিতা নন, বরং এক নরপশু। সেই নরপশু যার হাতে অজস্র খুন অবধি হয়েছে। কি ঠিক বলেছে না মিস্টার লিয়াকত? আপনি কি ভেবেছেন আপনার কর্মকাণ্ড সম্পর্কে অজ্ঞাত? তাহলে বলে দেই, এই আফরাজ ফাহিম কাঁচা কাজ করে না। সে তার শত্রু সম্পর্কে A to Z খবরাখবর রাখে। হ্যাঁ, বলতে পারেন এর জন্য কম কষ্ট পোহাতে হয়নি। মনে পড়ে মৃতসম মিসেস নিপার নাম। মুখ বাঁধা অবস্থায় নড়াচড়া করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল জনাব লিয়াকত, কিন্তু সম্ভব না হয় নীরব হয়ে যান। আফরাজ আর তার সঙ্গে তার গাড়িকে ট্রাক ভাড়া করে জোরে সোরে প্রতিঘাত করে, যার ফলে তার গাড়ি নষ্ট হয়ে যায়। সেই সাথে তিনিও মারাত্মক আহত হন। আঘাতের প্রতিক্রিয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আফরাজ পৈশাচিক দৃষ্টিতে তার কাঙ্ক্ষিত শিকারীর ঘাতমতো অংশ দেখে তার সঙ্গের দিকে তাকায়। তার চোখ জোড়ায় প্রতিশোধের আগুন জ্বলছে। দুজন তাকে ধরে গাড়ির ব্যাক সাইডে দড়ি দিয়ে বেঁধে রাখল। তাদের গাড়ির এক মুহূর্তে উপস্থিত হলো দাহাব এহসানের গুলিস্তানে, যেখানে দূর থেকে দাহাব এহসানের ভাড়াটে লোক দেখা যাচ্ছে। তাদের নজরে এখন অবধি পড়ল না আফরাজ আর তার সঙ্গী। ততক্ষণে পিট পিটিয়ে চোখজোড়া খুলে বসেন জনাব লিয়াকত। তার শরীর দড়ি বাঁধা দেখে আতঙ্কে কাঁপছে। আফরাজকে দেখে যতটা না ভয় আছে তার চেয়েও ভয়ানক লাগছে তার সঙ্গীকে। অথচ তিনি চিনেন না তাকে। তিনি না চিনলেও আফরাজের সঙ্গে ভালো করে তাকে চেনে। মূলত আফরাজের কথাটি শুনে তিনি ভয়ানক বিস্ময়কর দৃষ্টিতে তাকান। আফরাজ বাঁকা হেসে বলে, আমার না তোকে সম্মান নয়, লাথি মারা উচিত। তবুও এই উত্তম কাজ আমি নয়, আমার সঙ্গী করবে অবশ্য। তোকে তোকে বলতেই মানায়। তোর জন্য আপনি শব্দটা হারাম কুত্তার বাচ্চা কোথাকার। আচ্ছা, একটা কথা আজ বুঝতে পারলাম, তাবাস্সুম তোর অংশ বলেই আমার ধারে কাছে ঘেঁষতে পারেনি। জানিস কি, যাকে এক পলক দেখতে গিয়েও দেখলি না, তার অবস্থা কেমন? তোর শ্বশুর আমার বিবিজানকে অপহরণ করে রেখেও তোর মেয়ের শরীরের স্বাদ নিয়ে নিজের পোষা কুত্তাদের কাছে বিলিয়ে দিয়েছিল। সেই তুই পিতা হয়ে খুন হওয়ার ভয়ে পালিয়ে যাচ্ছিলি। এভাবেই তো নিজের প্রথম স্ত্রীকেও হারালি। কেমন অনুভূতি ছিলি যখন নিজের স্ত্রীকে ওই শয়তানের হাতে সঁপেছিলি? মিসেস নিপার চরিত্র হাজারে উত্তম ছিল বলেই তার সঙ্গে বাজে আচরণটা করেছিল। তোর মনে এই ভাবনা ছিল যে তুই দাহাবের মেয়েকে বিয়ে করলে আজীবনের মতো ধন সম্পদের সাগরে ভাসবি। কিন্তু আফসোস, তোর সেই ধারণায় জল ঢেলে পুরো 1 বছরের জন্য বন্দি ঘরে ফেলে দিল দাহাবে। আই অ্যাপ্রিসিয়েট দিস, বাট সরি টু সে, তোর সাথেও সে কার্য সম্পন্ন হবে যার হক তোর আছে। ঠিক বললাম নাকি? নাকিব মুন্সিফের কপালের রগ ভেসে আছে। সে পারছে না এই মুহূর্তে লিয়াকতের গলা ঘাড় থেকে আলাদা করে দিতে। আফরাজের কথায় ধৈর্য ধরে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে আছে, কিন্তু তার কথার ধরনে সে তাকিয়ে মাথা নাড়ালো। তার ঠোঁটের কোণায় পৈশাচিক হাসি ফুটল। আফরাজ তার কাছে গিয়ে লিয়াকতকে দেখিয়ে বলে, এই নাকিব মুন্সিফকে চিনেছেন ফুপাজি? এ হলো নাদিম মুসাররত ওরফে মোবারক আলী, আর মেহেজাবিন সিরাতের বড় পুত্র, যার বর্তমান পেশার কারণে সাফল্য একজন প্রভাবশালী পুরুষ নাবিক মুন্সিফ নামে পরিচিত। মনে আছে তো, সেদিন আমার শ্বশুর শাশুড়িকে খুন করার সময় নাদিমকে পেলেন না? আমার শ্বশুর তাকে কষ্টের জীবনে ফেললেও তিনি জানতেন একদিন তার ছেলে আমাদেরকে নরক দেখাবেন। সেই থেকে খবরাখবরে আমরা দুজন একে অপরে বিজনেস পার্টনার হয়েও গেলাম। আচ্ছা, এত কথা রাখি, চলেন তো নাদিম ভাই, আপনার কাজ শুরু করেন। আমি গাড়ির উপরে বসে ফিল্ম দেখি। অনেক দিন হইলেও ফিল্ম দেখার সুযোগ পাই না। কোথায় এই কনকনে শীতে বিবিজানকে নিয়ে বিছানায় শুয়ে রোমান্টিক হব তা না, ইঁদুরের কাছে নিজের দাম দেখাতে হচ্ছে। এ শালা, আমার বোনের নামে এসব আমার সামনে বলছিস, লজ্জা লাগে না তোর? চুপ শালা, আমি নাকি তুই? হ্যাঁ, তোরে যে মুরগি জবাই করতে দিছি সে সক্রিয় কর, না হলে হিরোগিরি থেকে জিরগুড়ি নিয়েই থাকবি। আমি তো ছাগলকে শিকার করার খুশিতে বসে আছি। নাদিম হাসল। হিংস্র দৃষ্টিতে লিয়াকতের দিকে তাকিয়ে গাড়ির ভেতর থেকে ধারালো ছুরি বের করে, যা দেখে অন্তরাত্মা কেঁপে উঠল জনাব লিয়াকতের। তিনি ডোক গিলে মুখ নড়াচড়া করে না বোঝাচ্ছেন,
কিন্তু যার অন্তরে শোধের আগুন জ্বলছে তাকে থামানো দায়। নাদিম লিয়াকতের কলার চেপে মাটিতে টেনে হেঁচড়ে ফেলল। দিক বেদিক বাদ দিয়ে কট করে আলাদা করে ফেলল মাথাটা। নিভে গেল এক জল্লাদের কাহিনী। আফরাজের বুকের প্রশান্তি বইল। তার দাদির কথা স্মরণে আসায় চোখজোড়া পানিতে ভরে যায়। নাদিম বিষয়টা খেয়াল করল। আফরাজের কাঁধে হাত রেখে আশ্বাস দিল। সে দীর্ঘ শ্বাস ফেলে গম্ভীর গলায় বলে, এবার মুখোমুখি হওয়ার জন্য এক উত্তর চুল ধরে ছুঁড়ে মার গুলিস্তানে। নাদিমও বিনা দ্বন্দ্বে কাজটি করে ফেলল। নাজিবা কবে ঘুমিয়ে পড়ল তার জানা নেই। আকস্মিক শরীরে কারো হাতের স্পর্শে সে ঘাবড়ে জেগে উঠল। দেখতে পেল রুমের মধ্যে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের মুখশ্রী দেখে মনে হচ্ছে এই স্থানে সবকিছু স্বাভাবিক আছে। সে কাকুতি মিনতি করে বলে, আপু, আমায় যেতে দিন। ওই শয়তান বুড়ো আমাকে বিয়ে করতে চায়। প্লিজ আমাকে যাওয়ার রাস্তা করে দিন। মেয়ে দুটো চমকে গেল। তারা আসলে বুঝতে পারেনি কনে তার হবু বরকে বুড়ো কেন বলো। তাদের মতো একজন বিরক্ত সুরে বলে, দেখুন ম্যাম, আপনার তো আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত অমন হ্যান্ডসাম ছেলেকে বর হিসেবে পাবেন বলে। আমরা তো দেখে ফিদা হয়ে গেছিলাম। কিন্তু এই আপনাকে বিয়ে করার জন্য তিনি আমাদের এখানে 5,000 টাকা নিয়ে আনিয়েছেন। ভাবতে পারছেন কতটা লাকি আপনি? হুম। আচ্ছা, সব ছাড়েন এখন, আসেন, আপনাকে রেডি করতে হবে। নাজিবা তাদের কথায় হতবাক। সে পুরোপুরি রুমটা খেয়াল করে দেখল, সে যে বন্দি রুমে ছিল এই রুম সেই রুম নয়, বরং আলিশান সৌন্দর্যের কারুকাজে রূপিত একটি রুমের বিছানায় সে এতক্ষণ ঘুমিয়েছিল। কিন্তু তার মনে হচ্ছে সে যাবৎ কয়েক ঘন্টা বোধহয় ঘুমিয়েছে। তাকে এই রুমে আনলো কে? শরীর শিউরে উঠল। কাপা গলায় মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলে, আমাকে এখানে এনেছে কে? মানে আমি তো আরেক জায়গায় ছিলাম। আমাকে আনলো কে, একটু বলবেন? বারে ম্যাম, আপনার হবু বর ছাড়া আর কেই বা আপনাকে এখানে আনার সাহস পাবেন? হ্যাঁ, তিনি সকলের সামনে আপনার কোমরে হাত রেখে কোলে করে এই রুমে এনে রেখেছেন। এসব বলে তারা মিটমিটিয়ে হাসতে লাগলো। অন্যথায় নাজিবার শরীর ঘৃণায় ঘেমে গেল। ঠান্ডার কোনো অনুভূতিও তার মাঝে হচ্ছে না। কেমনেও বা হবে যাকে ঘৃণা করে সেই লোক কিনা তার শরীরকে এই রুম অব্দি এনেছে। দৌড়ে অশ্রমে গিয়ে বমি করতে লাগলো সে। মেয়ে দুটো অবাক হলো। তারা গিয়ে মেয়েটার পিঠে মালিশ দেয়। নাজিবার এই নিয়ে দুবার বমির কারণে শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছে। মেয়ে দুটো তৎক্ষণাৎ ভিটামিন খাওয়ানোর ব্যবস্থা করে। কেননা নাজিবার শরীরের অবস্থা দেখে তাদের মনে খটকা লাগে গেছে। মেয়েটি ভিটামিন রেডি করে নাজিবের মুখে দেয়। সে খেয়ে নিজেকে সামলে নেয়। তবু হাত পা যেন অবশ হয়ে গিয়েছে। সে কাতর দৃষ্টিতে পুনরায় বিনত করল। কিন্তু মেয়ে দুটো অশোনা করে তাদের কাজ আরম্ভ করে। নাজিবা বুঝতে পারল তার এখন পালানোর রাস্তা বন্ধ। অযথা শরীর নেতিয়ে পড়ছে দেখে পুতুলের মতো বসে রইল। মেয়ে দুটো হাফ ছেড়ে বাঁচল। ঘণ্টাখানেক পরে মেয়ে দুটো নাজিবাকে আগলে বিয়ের মঞ্চে এলো। তার চোখ জোড়া জুড়ে আফরাজকে খোঁজে চলেছে। মানুষটাকে এক পলক দেখার জন্য সে কাতরাচ্ছে। তার চোখের দৃষ্টি পড়ল তার শ্বশুর শাশুড়ি কুসুমা ভাবির উপর। দাদি শাশুড়িকে না দেখে ভাবলেও বোধহয় অসুস্থ। তাদের অবস্থাও করুণ। গুলি হাতে ঘেরাও করে রেখেছে তাদের। আশপাশে অন্যান্য লোকজন দেখেও প্রতিবাদ করতে পারছে না নাজিবা। আশ্চর্যের বিষয়, লোকজন হাস্যোজ্জ্বল দৃষ্টিতে চেয়ে আছে, যেন এখানে কোনো মজার অনুষ্ঠান হচ্ছে। তার পরিবারকে আড়ালে খুন করার দায় হলেও দাহাবী ব্যবস্থা নিয়েছে। এ ব্যাপারটা আন্দাজ করতে পারল সে। নিজের স্বামীকে না দেখে আজ 3 দিন পার করে দিল। সেই যে মানুষটা অসুস্থ অবস্থায় হাসপাতালের অপারেশন রুমে ছিল, তারপর থেকে আর খবর অবধি পায়নি। করুণ দৃষ্টিতে বরের বেশে বসে থাকা পাগড়ি পরা ব্যক্তিকে দেখে নাজিবার ক্ষোভে শরীর কাঁপছে। দাহাবের পাশে নাজিবাকে জোরপূর্বক বসানো হলো। সে উঠতে গেলেই এক হাতে তার হাতকে মুঠোবদ্ধ করে নেয়। শরীরে অজানা এক শিহরণ বয়ে গেল তার। সে অবাক চোখে তার পাশে বসা ব্যক্তিকে দেখার জন্য হাঁসফাঁস করতে লাগলো। কাজে ধীরস্থিরভাবে বিয়ে পড়ানো আরম্ভ করলো। এ দেখে নাজিবার হৃৎপিণ্ড জোরে জোরে লাফাচ্ছিল। একে তো তার পরিবার বন্দিদশায় আছে, তার উপর আফরাজ কোথায় সেটাও জানে না। এই বরবেশে পুরুষটাও বা কে সেটাও বুঝতে পারছে না। দ্বিধাদ্বন্দ্বিত চোখে সে নিজেকে সামলাতে হিমশিম খেতে লাগলো। মেয়ে দুটো নাজিবার অবস্থা দেখে ঘাবড়ে তৎক্ষণাৎ স্যার অর্থাৎ বরকে জানায়। কানে ফিসফিসিয়ে বলায় নাজিবা শুনতেও পেল না। বর আর চোখে বউয়ের দিকে তাকিয়ে কাজীকে ইশারা করল। তিনি কাছে এলে বর ফিসফিসিয়ে কি যেন বলল। বরের কথা শুনে তিনি মাথা নেড়ে সায় দিলেন। নাজিবের কাছে সব সহ্য হচ্ছিল না। তার মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। সে করুণ দশায় নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল। কাজী যখন কবুল বলতে বলল, তখনই সে বিষের শিশি খুলে মুখে নিতে গেলে ঠাস করে চড় খেয়ে যায়।
সকলে চমকে গেল। পাগড়ি সরিয়ে নাজিবাকে চেপে ধরে পাশ ঘেঁষে বসিয়ে বলে, আরেকবার যদি গলৎকাণ্ড করেন তবে আপনার গাল আর গাল রাখবো না, মনে রাখেন বেবিজান। আফরাজকে স্বয়ং বরবেশি দেখে নাজিবের হুঁশ উড়ে গেল। ঠোঁট কাঁপছে বেচারির। কারো পরোয়া না করে আফরাজকে চেপে ধরে ফুঁপিয়ে ওঠে। কাজে জোর গলায় পুনরায় কবুল বলতে বলে। সেও সংকোচহীনভাবে বলে ফেলল। স্বামীর বুকে মাথা রেখে বিড়াল ছানার মতো চেপে রইল। আফরাজ আলতো হেসে কবুল বলে নেয়। কাজী আলহামদুলিল্লাহ বলে মিষ্টিমুখ করলেন। একে একে মিসেস ফেরদৌসী জনাব ইসমাইল এসে দোয়া করে দিলেন। এই ফাঁকে পিতা সমতুল্য শ্বশুর ক্ষমা চাইতে গেলে নাজিবা তৎক্ষণাৎ আগলে কেঁদে দেয়। বাবা বলে ফুপায়। মিসেস ফেরদৌসী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। দুজনকে জড়িয়ে এসে প্রশান্ত অনুভব করল। পুনরায় তার মনে প্রান্তে বাবা মায়ের মুখ ভেসে ওঠে। কুসুম এসে কথা বলতে নিয়ে খেয়াল করলো নাজিবার শরীর টলছে। সে গিয়ে হাত ধরে। জাগ্রত হলো নাজিবা। তার ঘুম ঘুম পাচ্ছে খালি। আফরাজ মৃদু হেসে বিবিজানকে কোলে উঠিয়ে নেয়। নাজিবের ঘুমের মাঝে টলছে। বিবিজানের কপালে চুমু এঁকে রুমের দিকে অগ্রসর হয়। আড়ালে নাদিম তার চোখজোড়া মুছে নেয়। বোনকে এত বছর পর কাছ থেকে দেখছে। থাক না, আজ না হয় সুযোগ পেল না কাছাকাছি গিয়ে আলতো হাতে বোনকে আগলে নেওয়ার। পরের দিন বৌভাতের অনুষ্ঠানে সে থাকছে। তখন না হয় বোনকে জড়িয়ে ধরে এত বছরের সাধনা পূর্ণ করবে। বোনের সবটা আবদার কোলজুড়ে পূরণ করবে। নাজিবাকে ফ্রেশ করিয়ে গভীরভাবে চুমু খেল আফরাজ। নাজিবার চোখ মুখ কান্নার কারণে ফুলে গিয়েছে। স্বামীকে জড়িয়ে ধরে বিলাপ বকতে লাগলো। তার শরীর হাতড়ে মাইরের দাগ দেখায়। তার কোনো কোনো স্থানে দাহাবুড়ো হাত লাগিয়েছে তা দেখিয়ে ফুপিয়ে বলে, আপনি আমাকে লুকিয়ে নেন প্লিজ, আমার খুব জ্বলছে বুকটা। আপনার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি। জানেন, বিয়ের মঞ্চে কবুল বলতে বলেছিল। আমি তো মরে যেতেই নিচ্ছিলাম। আপনাকে খুব ভালোবাসি জামাইজান। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনি যা বলবেন তাই করব। আর কখনো আপনার সাথে রাগ দেখাবো না। বাচ্চাদের মতো মেয়েটা বকে যাচ্ছে। আপনার শান্ত চোখে তার বিবেচনের মর্মান্তিক অবনতি লক্ষ্য করছে। সময় ব্যয় করল না। অপেক্ষার সমাপ্তি টেনে ওষ্ঠজোড়া চেপে ধরে নেশাধরা গলায় আওড়ায়, আর কথা নয়, ভুলে যাও সেসব কথা। যে কষ্টসমূহ ভোগ করেছ তার চেয়ে 1000 গুণ তোমায় সুখের সাগরে ভাসাবো আজ। নাজিবা চোখ জোড়া বুজে নিল। আফরাজ আর কোনো দিক খেয়াল দিল না। দো নরনারী নিজেদের মাঝে জমাকৃত কষ্ট বন্টনে লেগে পড়ল। রাত প্রায় 3টের কাছাকাছি হবে। রুমের মধ্যে মৃদু ঠান্ডা হাওয়ার অনুভূতিতে আফরাজ বিবিজানকে বুকের মাঝে চেপে রাখল। চোখ খুলে দেখে তার বিবিজান ঠোঁট ফাঁকা করে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কে বলবে এ মেয়েটা যুবতী নারী? এখনও বাচ্চামি গেল না তার। বিবিজানের শরীরে আফরাজ তার গরম জ্যাকেট পরিয়ে দেয়। কম্বল দিয়ে দুজনের শরীরকে ভালো করে চাপিয়ে নেয়, যেন কনকলে ঠান্ডা ভাব কমে। ঘুমন্ত পরীর দিকে চেয়ে আনমনে বলে, বেবিজান, তোমার ওপর হওয়া জুলুমের শোধ আমি নেবই। দাহাবকে 1000 হুলের কষ্টে বিঁধব।